বিয়ে করলেন তো আমার সাথে নাটক কেন করলেন? আজ সকালেও আদৌ কি ভালোবাসতেন আমায়? নাবিল এবার জোরে শব্দ করে হাসে। জেরিন আর পিহু আবারও অবাক হয়। নাবিল হেসেই বলে ওঠে, ফার্স্ট তুই নাটক করেছিস আমার সাথে, বিয়ে করেছিস ওই শালা পোলাকে। কি দেয় তোরে ও? তোর বাবা মার অঢেল সম্পত্তি ছিল, তাই তোর পিছে ঘুরেছি। তোর চাচা চাচি মরেছে, এখন সব ওই শালা পোলার নামে গেছে। তুই তো ভিখারি। ফাইজ রে, এত বললাম এমন কাজ করিস না, শুনলই না। আমি তাও টাকার প্রেমে পড়লাম, আর ও তোর মাখন সরি। কথাটা বলা শেষ হতে না হতেই নাবিল আছড়ে পড়ে মাটিতে। প্রচণ্ড রাগে জেরিন তার পিঠে থাকা কলেজ ব্যাগটা দিয়ে নাবিলের মুখে বাড়ি মারে। ব্যাগের ভেতরে নতুন কেনা কড়ির ফ্লাওয়ার ভাসটার জন্য আরও জোরে লাগে নাবিলের মুখে। হঠাৎ আক্রমণে নাবিল তাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ে। নাবিল পড়ে যেতেই আটকে ওঠে পিহু, কিন্তু জেরিনের চোখ আজ ভয়ানক আগ্নেয়গিরির মতন জলজল করছে। নাবিল পড়ে যাওয়ার সাথে সাথে ঘুরে তাকাতেই জেরিন নিজের ব্যাগের উপরিভাগের কিছু শক্ত অংশ করে হাতের মুঠোয় ধরে, তারপরে আরও কয়েকবার বাড়ি মারে নাবিলের মুখে। পিহুর মুখে হাত, কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে নাবিল একের পর এক আক্রমণের কারণে রুখে দাঁড়াতে পারে না। কান ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই লোকজন আসতে শুরু করেছে এই দিকে। নাবিল বাঁ হাতের বৃদ্ধ আঙুল দিয়ে ঠোঁট মুছে জেরিনের দিকে তাকাতেই জেরিন নিজের গায়ে সর্বোচ্চ জোর দিয়ে মারে এবার। নাবিলের মাথা গিয়ে লাগে জলপাই গাছের গোড়ায় ইটের পাটার উপরে। জেরিন গর্জে উঠে নাবিলের উদ্দেশ্যে বলে, তোর লজ্জা করে না? অমানুষ, জানোয়ারের চেয়েও খারাপ তুই। তোরে ভীষণ ভালো ভাবতাম, ভেবেই গা গুলিয়ে আসছে আমার। তুই কিভাবে পারলি ওর মতো একটা মেয়েকে ইউজ করতে? লজ্জা করলো না তোর? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওই জন্যই তোর মতো কাপুরুষকে নিজের সর্বোচ্চ দেওয়ার আগেই সাদি ভাই ওকে প্রোটেক্ট করেছে। তোর মতো ভাইয়ের মুখে থু। জেরিন থু মারে নাবিলের দিকে। তারপরে এক মুহূর্ত দেরি না করে পিহুর হাত ধরে টেনে নিয়ে আসে। পিহুরা আসতেই লোকজন নাবিলকে উঠে দাঁড় করায়। পরপর মার খাওয়ায় বেশ লেগেছে। গাল থেকে দুটো দাঁত ভেঙে পড়ে গেছে সাথে সাথে। মেয়ে মানুষ বলে কেউ তাদের কাছে আসেনি। এদিকে পিহু নিশ্চুপ মাথার উপরে ঘুরছে তার। যে নাবিলকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসলো সেই কিনা এমন করলো। শুধুমাত্র টাকার জন্য কেউ এমন নিখুঁত অভিনয় করতে পারে জানা ছিল না পিহুর। রীতিমতো পুরো দুনিয়া চক্কর দিচ্ছে তার। জেরিন এখনও রাগে ফুলছে। এই একমাত্র পিহু যে কিনা পিহুর বিপদে, পিহুর অপমানে নিজের আপন পর ভুলে যায়। যত দিন যাচ্ছে তত সম্পর্ক গভীর হয়ে যাচ্ছে। পিহুও জেরিনকে সব থেকে ভালোবাসে। প্রতিদিন প্রায় 20-25 বার ভিডিও কলে কথা বলে তারা। জেরিনের রাগ হচ্ছিল না, তবে যখন পিহুকে নিয়ে খারাপ মন্তব্য করছিল তখন আর সহ্য করতে পারেনি জেরিন। এত কিছুর মধ্যে ভুলে গেছে জেরিন পিহুর সাথে দেখা করার আসল কারণের কথা। কলেজ গেট থেকে বেরিয়ে জেরিন একটা রিক্সা ডেকে উঠে পড়ে পিহুকে নিয়ে রিক্সায়। উদ্দেশ্য পিহুদের অ্যাপার্টমেন্ট। সে জানে পিহুর মানসিক অবস্থা কেমন এখন। পিহুও কিছু বলে না, রিক্সা চলতে শুরু করে। পিহু মাথা এলিয়ে দেয় জেরিনের ঘাড়ে। জেরিন তাকায় পিহুর ক্লান্তি ভরা মুখের দিকে। বেশ মায়া হয় মেয়েটাকে দেখে। পিহু ব্যাগের চেন খুলে দেখে সদ্য আসার আগে 2000 টাকা দিয়ে কেনা ফ্লাওয়ার ভাসটা ভেঙে গিয়েছে। জেরিনের মনটা খারাপ হয়ে গেল। কত শখের জিনিস ছিল জিনিসটা। কতদিন ধরে শোপিসের দোকানে কাচের ভিতরে পড়ে থাকতে দেখেছে, টাকার অভাবে কিনতে পারেনি। আর আজ নিতেও পারলেও তা ভেঙে গেল। জেরিন আর ভাবল না, যা ভাগ্যে থাকে না তা নিয়ে মন খারাপ করে লাভ হয় না। জেরিন ব্যাগের উপরে ছোট্ট পকেট চেনটি খুলতেই ফোন খুঁজে পায়, সাথে চিঠিটাও। ডায়েরির পাতা থেকে ছিঁড়ে চিঠিটা খামে পুড়ে এনেছে সে। তবে সে এমন সত্যের মুখোমুখি হয়ে ভুলেই গিয়েছিল। জেরিন মুখে সব কিছুই বলতে পারবে না, কান্নারা সব দলা পাকিয়ে আসবে। জেরিন চিঠি আর মোবাইলটা নিজের হাতে রাখলো। মোবাইল থেকে খুঁজে খুঁজে সাদির নাম্বার বের করে কল দিয়ে জিজ্ঞাসা করলো বাড়িতে আছে কিনা। সাদি বাড়িতে আছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল জেরিন। যানজটপূর্ণ রাস্তা মারিয়ে রিকশা এসে থামে কাঙ্ক্ষিত বাড়ির সামনে। জেরিন নেমে ভাড়া মিটিয়ে পিহুকে নিয়ে চলে যায় নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে। তারপরে কলিং বেল দিতেই সাদি এসে দরজা খুলে দেয়। পিহুর এখনও মাথা ঘুরছে, তবে জেরিনের তার প্রতি এমন ভালোবাসা দেখে গর্বে বুক ভরে উঠেছে তার।
সাদি পিহুর মলিন মুখের দিকে একবার তাকালো, সাথে মনে হলো দুপুরের মারের কথা। সেই জন্যই কি মেয়েটার মন খারাপ? যেদিন চলে গেলে না হয় একটু ছোট হবে বউয়ের কাছে, জোর করে হলেও মাপ চাইবে। সাদির ভাবনার মাঝেই যেদিন সাদিকে ভাইয়া বলে ডেকে ওঠে। সাদিও কল্পনা থেকে বেরিয়ে সোফায় গিয়ে বসে। যেদিন সব খুলে বলতেই রাগে পায়ের রক্ত মাথায় উঠে যায় সাদির, চোখ মুখ শক্ত হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেদিন উঠতে যেতেই পিহু জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। জেরিন পিহুকে সান্ত্বনা দিয়ে বলে, পাগলি মেয়ে, তুই তো জানিস আমাদের রুহু আগে থেকেই কারো না কারোর সাথে জুড়ে থাকে। আর রুহু জগতে ভাইকেই চেয়েছিল, আর তুই ভাইয়াকে চেয়েছিলি। নাবিল শুধু দুনিয়ার মায়া, ওর মতো কাপুরুষকে ভুলতে সময় লাগে না। আর সাদি ভাইকে তোকে ভালোবাসে। আমার বিশ্বাস নাবিলকে ভুলতে তোর সময় লাগবে না। পিহুর জেরিনের কথার পিঠে কেঁদে কেঁদে বলে ওঠে, তোর মতো কেউ আমায় বোঝে না, কেউ আমায় একটু সান্ত্বনা দেয় না। তুই এত ভালো কেন? তুই আমার বান্ধবী না, তুই আমার কলিজা। কলেজা, এবার মুক্ত হও। আমি কিন্তু এমন কোমল পিহুকে চাই না। পিহু সব সময় স্ট্রং। কি হবে তো? হবে। জোরপূর্বক হেসে বলে পিহু। গুজ। জেরিন উঠে দাঁড়ায়। সাদি যদিও বাড়ি পর্যন্ত দিয়ে আসবে বলল নিজের গাড়িতে করে, তবে জেরিন রাজি হলো না। উল্টো পিহুর অজান্তে ফিসফিস করে বলল, পিহু রে, একটু টাইম দেন, ওর মন ভালো না। জেরিনকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো সাদি ও পিহু। যাওয়ার আগে সাদির হাতে কাঙ্ক্ষিত চিঠিটা দিয়ে বলল, সময় নিয়ে পড়বেন, আমি আপনাকে দিতাম পিহুর মাধ্যমেই, তবে দেখা ভালো বলে দিলাম। সাদি কিছু বুঝল না ঠিকই, তবে মাথা ঘামালো না। চিঠি ভাঁজ করে প্যান্টের পকেটে পুরে নিল। যেদিন যাওয়ার আগে হেসে পিহুকে একবার জড়িয়ে নিল। একে অপরের কপালে চুম্বন করে হাত নাড়িয়ে চলে গেল। যেদিন চলে যেতেই আবারও পিহুর ভিতরে শূন্যতা জেঁকে বসল। প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করলো। নিজেকে সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে গেল পিহু। ঠিক সময়ে সাদি ধরে ফেলল, কোলে তুলে নিজের ঘরে নিয়ে গিয়ে পরম যত্নে বিছানায় শুইয়ে দিল। সাদি বুঝতে পেরেছে পিহুর মাথায় মানসিক চাপের কারণে এই সেন্স হারিয়েছে। সাদির হাত ফুলে দ্বিগুণ। কাঁচ বের করে ড্রেসিং করলেও ব্যান্ডেজ করেনি সাদি। জেরিনের কথা মাথায় আসতেই পকেট থেকে চিঠিটা বের করল। নিঃসন্দেহে সাদির মতে জেরিনের মতো কোনো বন্ধুই হয় না। আপনের চেয়েও আপন মেয়েটা পিহুর জন্য। সাদি চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। নাবিলকে ক্লিনিকে নিতেই কোনো এক পরিচিত ছদ্মবেশীর সাথে দেখা হয় নাবিলের। ট্রিটমেন্ট করার সাথে সাথে সব বলে দেয় নাবিল ছদ্মবেশীকে। নাবিলের কথা শুনে ছদ্মবেশী পুরুষটা নাবিলের উপরে বেজায় খেপে গেল। সাথে সাথে কারোর কাছে ফোন দিয়ে কিছু একটা বলে দিল। ওপাশ থেকে কি বলল নাবিল শুনতে না পারলেও নাবিল উঠে বসতেই লোকটি নাবিলের গলায় একটা ইঞ্জেকশন পুশ করে। সাথে সাথে নাবিল নিস্তেজ হয়ে পড়ে যায়। নাবিলের এমন নিস্তেজ মুখের দিকে তাকিয়ে কেবিনের দরজা লাগিয়ে দেয় লোকটি। তারপরে দাঁত কটমটিয়ে হেসে বলে, IFS টিম, এ সেকেন্ড। কোনো চান্স বলে কিছু হয় না মিস্টার নাবিল সাহেব, খুব বড় ভুল করেছো তুমি। জেরিন নিজের মাথার উপরের থেকে যেন বড় কোনো পাথর নামাতে পেরেছে চিঠিটা দিয়ে। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই পরীক্ষার দিন সকাল 9টার আগে আর বাড়ি থেকে বের হবে না সে। আর নিজের সাথে কাউকে নিয়ে কলেজ গেলে তার আর কোনো রিস্ক থাকবে না। জেরিনের ভাবনার মাঝেই কোথা থেকে একটা কালো মাইক্রো এসে সামনে থামে তার রিক্সার সামনে। কিছু বুঝে ওঠার আগেই রিক্সা চালকের মাথায় পর কয়েকবার শ্যুট করে দেয়। মাথার মস্তিষ্ক ছড়িয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে। জেরিন চিৎকার করতে যেতেই একজন কালো মাস্ক পরিহিত ব্যক্তি জেরিনের মুখ চেপে ধরে ক্লোরফর্ম মিশ্রিত রুমাল দিয়ে। জেরিন মুখ দিয়ে কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায়। লোকগুলো জেরিনকে নিয়ে উঠে যায় গাড়িতে। চলতে শুরু করে গাড়িটি। জানি না কিভাবে শুরু করব বা আপনাকে কিভাবে বলবো। যদিও চিঠিটা আপনি পড়বেন আমি জানতাম। আমাকে মাফ করে দিয়েন। আসলে আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না সাদি ভাইয়া, তবুও ছোট বোন মনে করে মাফ করে দিয়েন। আসলে আমি জানতাম আপনার বাবা মায়ের খুনি কে আর এর সাথে কে জড়িয়ে আছে, তবে আমি অনেক বড় স্বার্থপর হয়েছিলাম।
নিজের বাবা মাকে বাঁচানোর জন্য পিহুর এত কষ্ট দেখেও বুকের উপর পাথর চাপা দিয়ে ছিলাম আমি। তবে আমি আর পারবো না, আর কষ্ট সহ্য করতে আর পারবো না আপনার সামনে দাঁড়াতে। তাই সব এই চিঠিতে লিখে দিচ্ছি। আঙ্কেল আন্টিকে খুন করেছে আপনার আপন ভাই ঈশান আর ফাইজ। হয়তো আপনি এখন ভাবছেন আমি কিভাবে জানলাম, তাহলে শুনুন। আমিও একজনকে ভালোবাসতাম, আমার অচেনা চিঠিওয়ালা। আস্তে আস্তে চিঠি থেকে ফোনে কথা বলা শুরু হয়। তারপর কলেজের ক্লাস ফাঁকি দিয়ে কয়েকদিন দেখা করেছিলাম। তারপর হঠাৎ একদিন দেখলাম আপনাদের বাড়ির দারোয়ানের চাকরিটা সে করছে। সেদিন খুব চমকে ছিলাম আমি, সাথে নিজের ভবিষ্যতের কথা ভেবে মনটাও খারাপ হয়েছিল। পরের দিন জিজ্ঞাসা করলে সে বলে মাত্র কিছুদিনের জব, তারপর দুবাই চলে যাবে। আমিও আর কিছু বলিনি। ও আমাদের বাড়ির পাশে গলিতে বাসা ভাড়া নিয়েছিল। ওর পুরো নাম আজও জানি না, তবে ও বলেছিল ওর নাম জাহিদ। আমি বড্ড ভোকা, ওকে ভালোবেসেছিলাম। যেদিন আঙ্কেল আন্টিকে মেরে ফেলা হলো ওই দিন আমি ওকে খুঁজতে ওর বাড়িতে গিয়েছিলাম। দেখি ও তাড়াহুড়ো করে ওর বাড়ির তালা দিচ্ছিল। ওর পরনে থাকা সাদা শার্টের রং আমি তখনও কিছুটা বুঝলেও যখন আপনাদের বাড়িতে গেলাম সব ক্লিয়ার হয়ে গেল। আপনার এত কিছুর ভিতরে হয়তো ভেবেছিলেন ওই ছেলেটা আগুনে পড়ে মারা গেছে, তবে আপনি জানলে বেশি অবাক হবেন। ওর নামে থানায় পুরনো 4টে মার্ডার কেস আছে। আমি আমার ফ্রেন্ড আশিকের কাছ থেকে শুনেছি ওর বাবা পুলিশ। এই ঘটনার পর থেকেই ছোট ছোট চিরকুট আসতো, খালি কিছুই লেখা থাকতো না। তবে একদিন এলো আমাকে মেরে ফেলার হুমকির কাগজ। আমি যদি আপনাকে বলি তবে আমাকে মেরে ফেল, তার আগেই আমার বাবা মাকে মারবে। আর একটা মেয়ে হয়ে তখন বড্ড স্বার্থপর হয়ে খুনিদের চিনেও আমি বলিনি। তবে আমি আর এই পাপ সহ্য করতে পারছি না। হয়তো ওরা আমাকে মেরে ফেলবে, তার আগে আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি। ওই খুনের মাস্টার মাইন্ড আপনার ভাই হলেও ওই খুনের সাথে জড়িত একটা মেয়েও আছে। যদিও সে বাংলাদেশের না, সরি, এটা আমি একদিন লুকিয়ে জাহিনের ফোনের কল রেকর্ড থেকে শুনেছিলাম। কথাটা এমন ছিল, কাজ হয়ে গেলে সোজা এয়ারপোর্ট আসবে, ওখানেই তোমার নতুন পরিচয় পাবে। তখন বুঝিনি কিসের কাজ, তবে আপনার বাবা মা মারা যাওয়ার পর বুঝেছি তারা আপনার বাবা আর পিহুকে মারতে চেয়েছিল। তবে সেদিন পিহুর বাড়িতে ছিল না, আর লিখতে পারলাম না। কোনো প্রশ্ন থাকলে একটু কষ্ট করে কল দিবেন। আমি আপনার কলের অপেক্ষায় থাকবো ভাইয়া। আমার কলিজাটাকে একটু দেখে রাখবেন। জানি আপনি ওকে অনেক ভালোবাসেন, তবুও আপনি ওর স্বামী, কোনো ভুল করলে মাফ করে দিবেন। নিতান্তই মেয়েটা বাচ্চা, আমার মতো এখনও ওর ধারণা হয়নি। আমি জানি আপনি অনেক বোঝেন, তাও ওকে সামলিয়ে রাখেন। ও অনেক কষ্ট পেয়েছে ছোট থেকে, আপনি এবার ওকে একটু আনন্দে রাখবেন। এটি জেরিন আফরোজা। জেরিনের দেওয়া চিঠিটা পড়ে শেষ করে সাথী স্তব্ধ হয়ে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মনে হচ্ছে, চোখের কোণ ভিজে যাচ্ছে। একটা ছেলে হয়ে বাবা মাকে মারতে লজ্জা করলো না? এত খারাপ কিভাবে হলো ও? এত পাষাণ হতে পারলো? সাথীর মাথায় রাগ চেপে বসলো। এই খুনের বদলা সে নেবে, খুন দিয়ে খুনের প্রতিশোধ নেবে। কিছু প্রশ্ন এখনও সাথীর মাথায় ঘুরছে, সবগুলো জেরিন নিশ্চয়ই জানে। সাথী ঘুমন্ত নিষ্পাপ বিহুর দিকে এক পলক তাকালো। আসলেই মেয়েটা ভাগ্যবতী, জেরিনের মতন বেস্ট ফ্রেন্ড পেয়ে। এই জমানায় কজনই বা এমন বন্ধু পায় যে জানে নিজের জীবন শেষ হবে, জেনেও বন্ধুর কষ্ট কমাতে সব বলে দেয়। সাথী উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে যায়, পকেট থেকে মোবাইলটা বের করে জেরিনের ফোনে কল লাগায়।
সন্ধে হতে না হতেই সাফা নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বের হলো বাড়ি থেকে। পরনে ব্লু রঙের জিন্স আর টপস, উপরে ছোট একটা জিন্সের জ্যাকেট। নাবিলের মা অবাক হলেন সাফার এমন কাণ্ডে। সাফা ব্যাগ নিয়ে বের হতেই হায়দার জিজ্ঞাসা করলো। সাফা কপাল কুঁচকে তাকালো সোফায় বসে থাকা দুইজনের দিকে, তারপরে চোখ উল্টিয়ে ভেঙচিয়ে বলে উঠল, আমি কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তবে যে ভুল আপনার ছেলে করেছে তার শাস্তি এবার আপনারাও পাইতেন। আমি তো আবার আপনাদের দুঃখ দেখতে পারবো না, তাই আপনাদের শান্তি দিচ্ছি। তবে যতই হোক, আমি তো অনেক দানশীল, তাই আপনাদের জীবনটা ভিক্ষা দিলাম। টাটা শাশুমা অ্যান্ড মাই হটি শ্বশুর। বলেই সাফার প্যান্টের পিছনে রাখা বন্দুকটা বের করে কায়া ও হায়দার কিছু বুঝে ওঠার আগেই পরপর কয়েকটা গুলি চালালো দুইজনের মাথায় ও বুকে। সাথে সাথে মৃদু আওয়াজ করে সোফাতেই কাত হয়ে পড়ে গেল দুইজন। সাফা জোরে হেসে ঠোঁট দুটো প্রসারিত করল, জিন্সের পকেট থেকে হ্যান্ড গ্লাভস বের করে পরে নিল। তারপরে ছোট্ট একটা চিকন নিখুঁত ছুরি বের করলো জ্যাকেটের পকেট থেকে। এগিয়ে গেল কায়া ও হায়দারের মৃত শরীরের কাছে, খুব নিখুঁত করে কপালে লিখে দিল IFS। তারপরে জোরে হেসে বলল, IFS কখনোই ভুল করে মাফ করে না, আর তার পরিবার কেউ বাঁচতে দেয় না। আমাকে মাফ করবেন, আমার হাতের 119 আর 20 নম্বর আপনারা। সাফা হেসে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সদর দরজায় বড় একটা তালা দিয়ে গ্লাভসগুলো কায়া বেগমের মুখের উপর ছুঁড়ে দিয়ে এসেছে সে। সাফা নাবিলদের গাড়ি বের করে ড্রাইভ করতে করতে ফোন দিল কোনো একজনের কাছে। সাথে সাথেই রিসিভ হলো ওই পাশের ফোন। ওপাশ থেকে কিছু বলার আগেই সাফা হেসে বলে উঠল, খুব মায়া লেগেছিল, তবে আমার ডিকশনারিতে মায়া কিভাবে করে সেটাই ছিল না। ওপাশ থেকে লোকটি বলে উঠল, লাশ কি করেছ? আবার কি করব, এটাই শেষ বোম ছিল। 28 মিনিট টাইম সেট করে চলে এসেছি। মানে সাফা, তুমি কোনো সাইকো হয়ে যাচ্ছ। কি করব ডার্লিং বলো, তোমার সাথে দেখা হওয়ার পরেই তো সাইকো হয়েছি। তোমার ফ্লাইট কয়টায়? আমি ওসব বিদেশ যেতে পারবো না, আমারে ধরবে সে ক্ষমতা কারোর নেই, কোনো প্রমাণও নেই। সাফা, তুমি কিন্তু ক্লু ছেড়ে আসছো, সবাই কিন্তু সন্দেহ করবে আমাদের। সাফা আর শুনল না, কলটা কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে মারল পাশের সিটে। তারপরে মনে সুখে গাড়ি চালাতে থাকলো। তার কোনো পিছু টান নেই, নেই কোনো পরিবারের প্রতি মায়া, আছে শুধু টাকার প্রতি নেশা। আর এই নেশার জন্য মানুষ মারতে তার হাত কাঁপে না। অন্ধকার এক রুমের কোনায় হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জেরিন। মাথা খুব যন্ত্রণা করছে, চোখ মেলে তাকানোর শক্তি পর্যন্ত নেই, সব যেন ঘুরছে এখনও অবিলম্বে। ঘরের ভিতরে পচা পচা খুব বাজে দুর্গন্ধ, মনে হচ্ছে কত বছর ধরে পরিষ্কার হয় না এই ঘর বা পচা জিনিস ফেলার ভাগার। ঠিক তখনই জেরিনের কানে ভেসে এলো বুটের শব্দ, হয়তো কেউ এদিকেই আসছে। জেরিন সাহায্যের জন্য চোখ মেলে তাকালো, মুখ দিয়ে কথা বলার জন্য শব্দ করল। ঠিক তখনই অন্ধকার ঘরের দরজা খুলে দিয়ে আলো প্রবেশ করলো। সাথে সাথে জেরিনের আধো আধো খোলা চোখ বড় বড় হয়ে গেল। জেরিন অবাক চোখে তাকিয়ে আছে দরজার দিকে। পরপর 6-7 জন পুরুষ ঘরের ভিতরে ঢুকলো, তারপর একজন নারীও ঢুকলো। জেরিন এক বুক বেঁচে ফেরার আশা খুঁজে পেল আর মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের করতে থাকলো। তবে জেরিনকে ভুল প্রমাণ করে দিয়ে মহিলাটি দরজা লাগিয়ে দিয়ে একটা সুইচেও দিতেই ঘরের ভিতরে হলদে ভাবের একটা মৃদু আলো জ্বলে উঠল। জেরিনের কাছে এবার ঘরটা পরিষ্কার হলো, চারিদিকে রক্ত, আর এতক্ষণ রক্ত পচারই গন্ধ আসছিল। হলুদ রঙের দেয়ালে রক্তের দাগ স্পষ্ট। কিসের রক্ত বুঝল না জেরিন, তবে একটা ছেলে মহিলাটিকে একটা চেয়ার এগিয়ে দিতেই মহিলাটি পায়ের উপরে পা তুলে বসল। পরনের লাল পাড়ের শাড়ি, মোটা মহিলাটির গায়ে অমানান লাগছে বেশ। মহিলাটি দূর থেকে জেরিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপরে বলল, বুঝি না বাপু, এই কচি কচি মাইয়ে গো আবার এত তেজ কিসের? যার মারার জন 10 লাখ টাকা দেয়। মহিলাটির কথা শুনে জেরিন হতবাক, তাহলে সত্যিই তারে মারার জন্য আনা হয়েছে। এইবার মহিলাটি উঠে দাঁড়িয়ে দরজার দিকে হেঁটে যেতে শুরু করলো। ঠিক তখনই গুঙিয়ে গুঙিয়ে জেরিন কান্না শুরু করলো। ওর আদো আদো আওয়াজ কানে যেতেই মহিলাটি হুঙ্কার দিয়ে বলে উঠল, এমন অবস্থা করবি যাতে এই আওয়াজটুকু পরের বার আমার কানে না আসে। তবে মারিস না, ইচ্ছে মতো
উপভোগ কর। বলেই মহিলাটি দরজা খুলে বাইরে চলে গেল। এদিকে জেরিনের আত্মার পানি শুকিয়ে গেছে। ছেলেগুলো ক্ষুধার্ত হায়নার মতো জেরিনের দিকে এগোতে লাগলো। এক এক করে জেরিনের বাঁধন খুলে দিল। জেরিন ধাক্কা দিয়ে উঠে দাঁড়াতেই কেউ একজন ঠাস করে চড় বসালো ওর নরম গালে। শেষ রক্ষা হলো না মেয়েটার আর। নিজের সর্বস্ব হারিয়ে ফেলল মানুষরূপী কিছু নিকৃষ্ট পশুর কাছে। সাথী একের পর এক কল দিয়েই যাচ্ছে, তবুও কোনো খোঁজ পাচ্ছে না জেরিনের। এদিকে পিহুর গায়ে হঠাৎ জ্বর এসেছে। সাথীর মাথায় চিন্তারা বাসা বেঁধেছে। প্রথমত জেরিন কল তুলছে না। রাত 8টা বেজে চলল, তার উপরে তার প্রেয়সীর জ্বর। সাথে মিনিমাম 200 বারের উপরে ফোন দিয়েছে, তবে ওদের বাড়ির সকলের নাম্বারই বন্ধ। ব্যাপারটায় বেশ খটকা লাগলো সাদির, তবে কি করবে ভেবে পেল না। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে এই অসময়ে, আগাম বার্তা ছাড়াই। ফোনের চার্জও প্রায় শেষের দিকে। সাদি মোবাইলটা চার্জে বসিয়ে সারার পাশে এলো। চিয়াথির কথাগুলো এখনও চোখের উপরেই ভাসছে সাদির। কি করবে বুঝে পাচ্ছে না। তবে সাদি কোনো আইনের সাহায্য নেবে না। এই আইন কোনো শাস্তি না। কয়েক বছর জেল খেটে জামিনে বের হয়, আর বিদেশে গিয়ে দেশে ফিরিয়ে এনে জেলে দেওয়াও অসম্ভব। সাদির মাথা কাজ করছে না। হঠাৎই কিছু একটা ভেবে ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল সাদির। তারপরে বিড়বিড় করে বলল,